হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ একটি শর্ট নোট নিয়ে এসেছি তোমাদের জন্য। আপকামিং যে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের এক্সাম রয়েছে, এছাড়াও পিএসসি মিসলেনিয়াস, আইসিডিএস সহ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই ক্লাসটি তোমাদের জন্য ভীষণভাবে হেল্পফুল। যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসে, তবে এই নোটটি থেকে আসবে, এর বাইরে কোনো কোশ্চেন তুমি পাবে না এই টপিক থেকে। তো চলো সম্পূর্ণ ক্লাসটি দেখো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, প্রথমে দেখো কি রয়েছে। সংবিধানের 40 নাম্বার ধারায় এই পঞ্চায়েত গঠনের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। মনে রাখবে, পঞ্চায়েত গঠনের নির্দেশ কোন ধারায় বর্ণিত রয়েছে? 40 নাম্বার ধারাতে। আর পঞ্চায়েত সম্পর্কিত যে বিধান, সেটি সংবিধানের কোন পার্টে রয়েছে? তো 9 নাম্বার পার্টে রয়েছে এবং 40 নাম্বার ধারাতে। ঠিক আছে, আর পঞ্চায়েত সংক্রান্ত টোটাল যে ধারা, সেটা 243A থেকে 243O পর্যন্ত কিন্তু রয়েছে। ঠিক আছে, 1992 সালে যে 73তম সংবিধান সংশোধনী হয়, তাতে কিন্তু এই পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা কিন্তু লাগু হয়। ঠিক আছে, আর এটি কার্যকর করা হয় 24শে এপ্রিল 1993। 24শে এপ্রিল 1993। এই পঞ্চায়েতটা রয়েছে একাদশতম তপশিলের মধ্যে। ঠিক আছে, এগুলো ইনফরমেশন মনে রাখবে, তোমাদের জন্য কিন্তু ভীষণভাবে হেল্পফুল হবে। ঠিক আছে, নেক্সট দেখো, জাতীয় পঞ্চায়েত রাজ দিবস কবে পালন করা হয়? তো 24শে এপ্রিল মনে রাখবে, সেন্ট্রালের বহু পরীক্ষায় এসেছে। 24শে এপ্রিল জাতীয় পঞ্চায়েত রাজ দিবস কিন্তু পালিত হয়। প্রথম পঞ্চায়েত চালু হয় কবে? 1959 সালে রাজস্থানের নাগর জেলাতে। ঠিক আছে, এই পঞ্চায়েত সংক্রান্ত কয়েকটি কমিটি রয়েছে, যেমন বলবন্ত রায় মেহতা কমিটি। এটা কিসের সাথে সম্পর্কিত? তো মনে রাখবে, পঞ্চায়েত রাজের সাথে সম্পর্কিত। অশোক মেহতা কমিটি, এটিও কিন্তু পঞ্চায়েত রাজের সাথে সম্পর্কিত। এই বলবন্ত রায় মেহতা কমিটি এটা 1957 সালে আসে এবং অশোক মেহতা কমিটি এটা 1977 সালে আসে। ঠিক আছে, নেক্সট দেখো, সংবিধানে পঞ্চায়েতের যে উল্লেখ রয়েছে সেটা 40 নাম্বার ধারাতে রয়েছে বললাম। আর সংবিধানের যে ডিপিএসপি রয়েছে, ঠিক আছে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য যে নির্দেশমূলক নীতি, তার অন্তর্ভুক্ত রয়েছে, ঠিক আছে, এই পঞ্চায়েতের ব্যবস্থাটা। তো এই ডিপিএসপি সম্পর্কিত তথ্য জেনে নিব, যেমন পার্ট 4-এ রয়েছে ডিপিএসপি এবং 36 থেকে 51 নম্বর ধারাতে রয়েছে ডাইরেক্টেড প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। কি উদ্দেশ্য এটা চালু করা হয় ডিপিএসপিটা? জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন, গ্রামীণ স্বশাসন প্রতিষ্ঠা, সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার জন্য। ঠিক আছে, এগুলো মনে রাখবে। তার মানে এখান থেকে যেটা মনে রাখতে হবে, ধারা নাম্বার 40। ঠিক আছে, এবার দেখো পঞ্চায়েত সম্পর্কিত সাংবিধানিক যে বিধান, প্রথমেই বললাম 9 নাম্বার অংশে অর্থাৎ পার্ট 9-এ পঞ্চায়েত সম্পর্কিত বিধান রয়েছে, যেটার টোটাল আর্টিকেলটা হচ্ছে 243A থেকে 243O। এই 243A-তে রয়েছে গ্রাম সভার উল্লেখ, 243J-তে রয়েছে পঞ্চায়েতের হিসাব নিরীক্ষার বা অডিটের উল্লেখ। 243A থেকে 243O পঞ্চায়েতের সম্পূর্ণ বিধান কিন্তু রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, এবার মনে রাখবে, পঞ্চায়েত রাজের কিন্তু 3টে স্তর রয়েছে। ঠিক আছে, পঞ্চায়েত রাজ ব্যবস্থার 3টি স্তর, অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। তো প্রথম স্তরটা হচ্ছে গ্রাম স্তর, যেটাকে আমরা গ্রাম পঞ্চায়েত বলে থাকি। দ্বিতীয় স্তরটি হচ্ছে ব্লক স্তর, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি পঞ্চায়েত সমিতি। প্রথমটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে রয়েছে জেলা পরিষদ। এই ত্রিস্তরীয় কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা। ঠিক আছে, গ্রাম, ব্লক, জেলা মনে রাখবে। অশোক রায় মেহতা কমিটি, যেটা পঞ্চায়েত ব্যবস্থার সাথে সম্পর্কিত, তো মনে রাখতে হবে
এই বলবন্ত রায় মেহতা কমিটি, যেটা 1957 সালে এসেছিল, তার সুপারিশ হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। যেটা আমরা বললাম, গ্রাম পঞ্চায়েত, গ্রাম সমিতি এবং জেলা পরিষদ, এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাটা বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে হয়। এছাড়াও গণতান্ত্রিক যে বিকেন্দ্রীকরণ সেটাও কিন্তু, ঠিক আছে, এই জন্য দেখবে গণতান্ত্রিক মানে বিকেন্দ্রীকরণের জনক কিন্তু কাকে বলা হয়, এই বলবন্ত রায় মেহতা কমিটিকে। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট দেখো অশোক মেহতা কমিটি। অশোক মেহতা কমিটি, তো এটা কি? তো এটাও কিন্তু পঞ্চায়েতের সাথে সম্পর্কিত একটি কমিটি, যেটা 1977 সালে আসে। তার সুপারিশ হচ্ছে দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। প্রথমটা হচ্ছে ত্রিস্তরীয় ছিল, যেটা বলবন্ত রায় মেহতা কমিটি, আর অশোক মেহতা কমিটি হচ্ছে দ্বিস্তরীয়, অর্থাৎ দুটি স্তর রয়েছে, একটা জেলা পরিষদ এবং মণ্ডল পঞ্চায়েত। ঠিক আছে, মনে রাখবে দুটো। এবার 73তম সংবিধান সংশোধনী, যার মাধ্যমে সংবিধানে কি মানে পঞ্চায়েত ব্যবস্থাটা কিন্তু কার্যকর হয়েছিল। ঠিক আছে, 24 এপ্রিল 1993-তে। আর এই বিলটি পাস হয়েছিল 1992-এ 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এর বিশেষ গুরুত্ব হচ্ছে পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে। তারপরে পার্ট 9-এ সংযোজন করা হয়, একাদশ তপশিলের সংযোজন করা হয় এই 73তম সংবিধান সংশোধনীতে। ঠিক আছে, তারপর দেখো একাদশতম যে তফসিল রয়েছে, মানে 11th শিডিউল, সেখানে কি কি রয়েছে? তো সেখানে টোটাল 29টি বিষয় রয়েছে পঞ্চায়েত সম্পর্কিত। তার মধ্যে হচ্ছে দেখো কৃষি, ক্ষুদ্র সেচ, পশুপালন, মৎস্য চাষ, গ্রামীণ গৃহ নির্মাণ, ঠিক আছে, গ্রামীণ সড়ক, দরিদ্র বিমোচন, বৃত্তিমূলক শিক্ষা, ভূমি সংস্কার, জল ব্যবস্থাপনা, দুগ্ধ শিল্প, ক্ষুদ্র শিল্প, পানীয় জল, বিদ্যুতায়ন, শিক্ষা, স্বাস্থ্য। ঠিক আছে, এগুলো কিন্তু আরও রয়েছে স্যানিটেশন, নারী ও শিশু উন্নয়ন, এগুলো কিন্তু ওদের কাজের মধ্যে পড়ে। পঞ্চায়েতের যে কার্যকাল, পঞ্চায়েতের কার্যকাল হচ্ছে যিনি মেম্বার হন 5 বছরের জন্য কিন্তু হন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের। পঞ্চায়েত ভেঙে গেলে পুনর্নির্বাচন হয় 6 মাসের মধ্যে। মনে রাখবে, পঞ্চায়েত যদি ভেঙে যায় তাহলে 6 মাসের মধ্যে পুনরায় কিন্তু নির্বাচন হবে। ঠিক আছে, আর এটা নির্বাচনটা যখন চালু হবে তখন সেটা পরিচালনা করবে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন। ঠিক আছে, তো মনে রাখতে হবে পঞ্চায়েত যেটা রয়েছে সেটা স্টেট ইলেকশন কমিশন দ্বারা পরিচালিত হয়, লোকসভা যেটা রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হয়, আর যেটা বিধানসভা রয়েছে সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হয়। মহিলাদের সংরক্ষণ, সংবিধানের নীতি অনুযায়ী 1/3 অর্থাৎ 33% কিন্তু সংরক্ষণ রয়েছে। ঠিক আছে, মহিলাদের। আর পশ্চিমবঙ্গে সেটা রয়েছে কত? 50%। প্রথম 50% সংরক্ষণ প্রদান কে করে? কোন রাজ্য? বিহার। ঠিক আছে, মনে রাখবে। পঞ্চায়েতের বিভিন্ন স্তরের প্রধান, তো এখান থেকে প্রশ্ন আসে, যেমন গ্রাম পঞ্চায়েতের যে রাজনৈতিক প্রধান তাকে বলা হয় প্রধান, এবং প্রশাসনিক প্রধানকে বলা হয় সচিব বা সেক্রেটারি। পঞ্চায়েত সমিতির যে রাজনৈতিক প্রধান তাকে বলা হয় সভাপতি, এবং প্রশাসনিক প্রধানকে বলা হয় বিডিও। ঠিক আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও। জেলা পরিষদ, জেলা পরিষদের যে রাজনৈতিক প্রধান থাকে তাকে বলা হয় সভাধিপতি, এবং প্রশাসনিক প্রধানকে বলা হয় জেলা শাসক বা ডিএম বা কালেক্টর। ঠিক আছে, এগুলো অবশ্যই জেনে রাখবে। গুরুত্বপূর্ণ পদত্যাগ এবং সভা এই পঞ্চায়েত সম্পর্কিত, যেমন গ্রাম পঞ্চায়েতের প্রধান যদি পদত্যাগ করেন তাহলে বিডিওর কাছে সেটা জমা করেন। নতুন পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান কে করেন? বিডিও। সাধারণ সভার সভাপতিত্ব কে করেন? প্রধান। গ্রাম সভার উল্লেখ রয়েছে, ঠিক আছে, আর্টিকেল 243 এতে। ঠিক আছে, এটা আগেই বলেছি তোমাদের।
এবার দেখো, পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়ার প্রয়োজন? তো 21 বছর। আর ভোট হওয়ার ন্যূনতম বয়স কত? 18 বছর। গ্রাম পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম চালু হয় রাজস্থানের নাগরে 1959-এ। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন সম্পর্কে জেনে নিতে হবে। তো পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত আইন, সেটা 1957 সালের প্রথম পাস হয়। 4 স্তরে বিভক্ত ছিল সেই ব্যবস্থা: গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পরিষদ, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। আর বর্তমানে পঞ্চায়েত আইন 1973 অনুযায়ী বর্তমানে 3টে স্তরে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা। প্রথম ত্রিস্তরীয় যে নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে 1978 সালে, এটাও মনে রাখবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো, গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা সর্বনিম্ন কত হতে হবে? তো 5 জন, আর সর্বাধিক 30 জন। ঠিক আছে। গ্রাম স্বরাজ, এই গ্রাম স্বরাজের ধারণা প্রথম কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। এর মূল ভাবনা হচ্ছে স্বনির্ভর গ্রাম তৈরি করা, স্থানীয় শাসনের জন্য এবং জনগণের ক্ষমতায়নের জন্য। ঠিক আছে, মনে রাখবে। পঞ্চায়েত রাজ ব্যবস্থার উদ্দেশ্য কি? উদ্দেশ্যে এই পঞ্চায়েত রাজ, ঠিক আছে, তো প্রধান প্রধান উদ্দেশ্য রয়েছে দেখো: ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক ন্যায় বিচার। গ্রাম পঞ্চায়েতের যে আয়, ইনকাম যে সোর্স, অনেক সময় প্রশ্ন এখান থেকেও আসে। তো মনে রাখবে, আয়করের যে উৎস সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স, সেটা কিন্তু নয়। কর্পোরেট ট্যাক্স, সেটাও কিন্তু নয়। তো আয়কর বা কর্পোরেট ট্যাক্স কিন্তু গ্রাম পঞ্চায়েতের উৎস নয় আয়ের। ঠিক আছে, মনে রাখবে। তাহলে উৎস কি? বাড়ি কর, জল কর, হাট বাজার ফি, জমির খাজনা, রাজ্য সরকারের অনুদান, কেন্দ্র সরকারের অনুদান, এগুলো। ঠিক আছে। জাতীয় পঞ্চায়েত রাজ দিবস 24শে এপ্রিল ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে প্রথম 2010 সালে কিন্তু এটা চালু হয়, যে 24শে এপ্রিল কিন্তু এটা পালন করা হবে। কোথায় কোথায় বর্তমানে আমাদের ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেই? তো রাজ্যগুলো মনে রাখবে: নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়। ঠিক আছে, নাগাল্যান্ড, মিজোরাম আর মেঘালয় কিন্তু সেখানে পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেই। আর যদি কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলে তাহলে মনে রাখবে দিল্লিতে। ঠিক আছে। পশ্চিমবঙ্গে বিশেষ স্বশাসিত অঞ্চল যেমন দার্জিলিংয়ে রয়েছে জিটিএ, অর্থাৎ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এখানে সাধারণ পঞ্চায়েত কাঠামো কিন্তু কার্যকর নয়, তার পরিবর্তে জিটিএ রয়েছে। এটা একটা বিশেষ স্বশাসিত অঞ্চল দার্জিলিং, মনে রাখবে। এবার যা যা পড়লাম কুইকলি রিভিশন করে নেব। ঠিক আছে, যেমন ধারা 40 কিসের সঙ্গে সম্পর্কিত? পঞ্চায়েত গঠন। 73তম সংবিধান সংশোধনী কবে হয়? 1992। কবে কার্যকর হয় পঞ্চায়েত ব্যবস্থা? 24শে এপ্রিল 1993। একাদশ তফসিলে কয়টি বিষয় রয়েছে? 29টি। প্রথম পঞ্চায়েত রাজ কোথায় চালু হয়? রাজস্থানে। প্রথম পঞ্চায়েত রাজ নির্বাচন কোথায় হয়? রাজস্থানের নাগর জেলায়। পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? 21 বছর। ভোটার পাওয়ার প্রথম ন্যূনতম বয়স কত? 18 বছর। পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বে কে থাকেন? রাজ্য নির্বাচন কমিশন। গ্রাম সভা কোন ধারায় উল্লেখ রয়েছে? গ্রাম সভার 243A। পঞ্চায়েতের অডিট কোন ধারায় রয়েছে? 243J। পশ্চিমবঙ্গে প্রথম ত্রিস্তরীয় নির্বাচন কবে হয়? 1978-এ। জাতীয় পঞ্চায়েত রাজ দিবস 24শে এপ্রিল পালিত হয়। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের জনক কাকে বলা হয়? বলবন্ত রায় মেহতাকে। গ্রাম স্বরাজ্যের প্রবক্তাকে? মহাত্মা গান্ধী। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কিছু আমরা কুইকলি রিভিশন করলাম। তো অবশ্যই যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় এই ক্লাসগুলো, তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই ধরনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ক্লাসের সম্পূর্ণ ফ্রি পিডিএফগুলো তোমরা যদি পেতে চাও তো অবশ্যই আমাদের
টেলিগ্রাম চ্যানেল ওয়াইস জিকে কনসেপ্ট রয়েছে, সেখানে তোমরা জয়েন হতে পারো, সেখানে তোমরা ফ্রিতে পেয়ে যাবে। কি করে পাবে, তার জন্য তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি জয়েন হতে পারবে। সেখানে কিন্তু বিভিন্ন ক্লাসের পিডিএফগুলো প্রোভাইড করা হয় ফ্রিলি, ঠিক আছে? তো অবশ্যই ভালো থেকো, থ্যাংক ইউ।